আম্মা আমার আব্বাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়েটা করেছিল। আম্মার বয়স যখন ৪৫, এই বয়সে তিনি এই কাজ করবেন বিষয়টি একদম কল্পনার বাইরে ছিল। সবচেয়ে জঘন্য ব্যাপার ছিল, আম্মা যাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিল মাত্র ৩৪। বয়সের এত ফারাক হওয়া মহিলাকে সে ছেলে কেন বিয়ে করেছিল সেই সময় আমি আর সঠিক ব্যাখ্যাটা দিতে পারবো না, কারণ আম্মার কোনো নিজস্ব সম্পত্তি ছিল না। আম্মার এই কাণ্ডতে আমার বড় আপার সংসারটাতেও টানা পড়ে যায়। আমার আব্বা ভেঙে পড়ে, আর আমার অবস্থা নাই বা বললাম, কারণ আমার সদ্য ঠিক হওয়া বিয়েটাও একদম ভেঙে যায়। সব মিলিয়ে আমি এবং আমার পরিবারের বাকি সদস্য একদম ভেঙে পড়ি। মাকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করি তুমি যা করছো এটা ভুল, তবে মা সেটা মানতে নারাজ। তার ভাষ্য মতে তার মনের মিল এখানেই হয়েছে, সে এখানেই থাকবে, আর এখানেই সে সুখে আছে। সে খুশি হবে যদি আমরা তাকে বিরক্ত না করি। টানা 1 মাস বুঝিয়ে লাভ হলো না। আমার নাসরবান্দা মা আমাদের থেকে তার সুখকে বেশি প্রাধান্য দিল। এত বছরের সংসারে মায়ের কোনো কিছুই খারাপ আমাদের চোখে পড়েনি, তবে সে মা হুট করে কেন এমন সিদ্ধান্ত নিল সেটা বুঝতেই পারিনি। 1 মাস বোঝানোর পর আমরা যখন ক্লান্ত, তখন মায়ের আশা আমরা ছেড়ে দিয়েছি। আমার বোনের একটা ছোট্ট মেয়ে সন্তান আছে, তার শ্বশুর বাড়িতে সে একমাত্র ছেলের বউ। মায়ের এসব কাণ্ড কারখানায় তারা আমার বোনকে প্রতিনিয়ত খোঁটা দিতে থাকে। অত্যাচারের মাত্রা আমার বোনের প্রতি বেড়ে যায়। আমার বোনও বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসলো। দুলা ভাই এরপরও যদিও 2-1 বার আপাকে নিতে আসছিল, কিন্তু আপা আর যায়নি। এরপর আপার যেন কি হলো, একদম চুপ হয়ে গেল। একদিন হুট করে আপার হার্ট অ্যাটাক হলো, আর আপা একদম ঘরে পড়ে গেল। তখন আপার 3 বছরের মেয়ের দেখাশোনার দায়িত্ব পড়ে আমার উপর। আমি আর বাবা মিলে আপাকে আর তার মেয়েকে সামলাই। আপার এই অবস্থার সম্পর্কে মাকে কল দিয়ে কিছু বললে মা বলতো মা আসবে না, সে চায় না এখানে সে তার জীবনের কোনো জটিলতা বাড়াক, সে চায় শান্তি। সে কড়া করে বলে দিয়েছে যোগাযোগ না করতে, সে আমাদের মরা মুখটাও দেখতে আসবে না। আমাদের প্রতি কিসেরও তো খুব ছিল আমার মায়ের, আজও জানতে পারলাম না। মায়ের কথাগুলো আমার নিকট পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতোই ছিল, কারণ আমার মা আমাদের জন্য সারাটা জীবন খেটেছে, আর এই মা একটা ছেলের জন্য বদলে যাবে, এটা মানা ভীষণ কষ্ট করছিল আমাদের জন্য। বিভীষিকা আমাদের ঘিরে ধরে খুবলে খাচ্ছে যেন এসব দেখার পরে। এরপর আরো 1টা মাস কাটে, সবকিছুই স্বাভাবিক করার চেষ্টা চলছে। আপার চিকিৎসাও চলছে। বাবা কিছুটা ভেঙে পড়লেও সবটা মানিয়ে নিয়েছিল, আমার ক্ষেত্রেও তাই। সময় আরো কিছুদিন কাটলো। একদিন খবর আসলো মায়ের কাটা লাশ পাওয়া গেছে। কাটা লাশ বলতে শুধু মুন্ডুটাই পাওয়া গেছে। যতই হোক মা তো। সব অভিমান ভুলে মাকে দেখতে গেলাম। মায়ের কাটা মাথায় কেবল সুচ বসানো ছিল। মনে হয়েছিল কেউ হয়তো মাকে কালো জাদু করে হত্যা করেছে। মা তার বর্তমান স্বামীর বাসায় মার্ডার হয়, তার বর্তমান স্বামীও আত্মহনন করেছিল। একসাথে তাদের উদ্ধার করা হয়, তবে মায়ের বডিটা আর পাওয়া যায়নি। ধারণা করা হয়েছিল মাকে মেরে হয়তো তার বর্তমান স্বামী আত্মহনন করেছে। এটা কেবল ধারণাই ছিল। এরপর কেটে গেল দীর্ঘ বছর। বাবা মারা গেল। আপাও সুস্থ হয়ে দুলা ভাইয়ের সাথে দেশের বাইরে সেটেল হলো, আর আমি এদেশেই একলা হয়ে পড়লাম। সবার জীবন সুন্দর হলেও আমার জীবনটা আর সুন্দর হলো না। যখন কেউ আমার এসব অতীত জানে, তখন কেউ আর আমার সাথে থাকতে চায় না, কেউ আমাকে বিয়েও করতে চায় না। একটা সময় বুঝতে পারি আমি সবার কাছে মেশার যোগ্য না, তাই নিজেকে গুটিয়ে ফেলি। আস্তে আস্তে একা করেও ফেলি, আর এই একাকিত্বই আমাকে করে করে নিঃশেষ করে দিচ্ছে। এখন আমি শান্তিতে ঘুমাতেও পারি না। আমার একটু শান্তির ঘুম দরকার। ডাক্তার, আমার জীবনে শান্তির দরকার। আমার শরীরে অশান্তি ছড়িয়ে পড়েছে, এটা নির্মূল করা দরকার। ডাক্তার, আমাকে শান্তির ওষুধ দিন। ডাক্তার যুক্তি সামনে থাকা রোগীর কথা শুনে একদম চুপসে গেল। এমন ভয়ঙ্কর অতীত কারো থাকতে পারে সে বিশ্বাস করতে পারছে না। সামনে থাকা মেয়েটাকে দেখে মনে হচ্ছে না তার মনে এত ক্ষত। অপরূপ সুন্দরী বলতে কোনো বিশেষণের বাস্তবতা যদি থাকে, তাহলে এই মেয়ের ক্ষেত্রে নির্দ্বিধায় প্রয়োগ করা যাবে। ডাক্তার যুক্তি এবার তার দিকে তাকিয়ে আবারও জিজ্ঞেস করলো, আপনার নামটা যেন কি? উত্তর আসলো অনন্যা, বয়স 35। ডাক্তার যুক্তি অনন্যাকে 2বার নাম জিজ্ঞেস করেছে, একবার তার চেম্বারে ঢোকার পরপরই, এবং সেই সময় সে নামটা প্রেসক্রিপশনে লিখেছিল, সে সাথে বয়সটাও। এরপর তার ঘটনা শোনার পর পুনরায় জিজ্ঞেস করে এটাই যাচাই করতেছিল যে সজ্ঞানে এগুলা বলছে কিনা, নাকি তার হেলুসিনেশন হচ্ছে। কিন্তু অনন্যার সাথে সে কথা বলে বুঝতে পারলো যা বলছে সত্যি। যুক্তি আবারও প্রশ্ন করলো, কোথায় থাকেন এখন? আর যে ঘটনাটা বললেন কত বছর আগের? অনন্যা হালকা হেসে বলল, প্রায় 15 বছর আগের। ডাক্তার যুক্তি বুঝতেছে না কোথা থেকে কি করবে। এমন রোগী তার কাছে প্রথম। চিকিৎসা বিদ্যায় সে বেশি দিন পা রাখেনি, বছর 2 হবে। এর মধ্যে অনেক ধরনের রোগীরই সম্মুখীন হয়েছে সে, কিন্তু অনন্যার মতো এমন রোগীকে সে ফেস করেনি। তাই কিছুটা দ্বিধান্বিত হয়ে অনন্যাকে বলল, আপনার সমস্যাটা জটিল, কাউন্সিলিং দরকার। আপনার চিকিৎসার সুবিধার্থে আমার একজন সিনিয়র স্যার অনুভূমিক প্রান্তর কাছে আপনাকে রেফার করলাম। ওনার অ্যাড্রেস সহ সকল কিছু আমি লিখে দিলাম। রাতে কল দিয়ে আমি স্যারকে জানিয়ে দিব। কাল সকাল 10টায় আপনি ওনার চেম্বারে চলে যাবেন। অনন্যা মাথা নাড়ালো। এরপর প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সরাসরি চেম্বার ছেড়ে চলে গেল। অনন্যার যুক্তি শেষ রোগী ছিল, তাই বেশ সময় নিয়ে অনন্যার সাথে কথা বলতে পেরেছে। না হয় অন্য রোগীর চাপে এত সময় নিয়ে কথা বলার সুযোগ ছিল না ডাক্তার যুক্তির। অনন্যা চলে যাওয়ার পর সে সব কিছু গুছিয়ে চেম্বার থেকে বের হয়ে সরাসরি গাড়িতে উঠলো বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তবে গাড়িতে বসে সে বারবার অনন্যার কথাটাই ভাবছে। একজন মহিলা হুট করে পরিবর্তন হয়ে বিয়ে করাটা কি স্বাভাবিক? তবে কেন ওই মহিলা ছেলেটাকে বিয়ে করেছিল? এতে ছেলেটার স্বার্থ কি ছিল? কারণ অনন্যার মায়ের তেমন কোনো নিজস্ব সম্পত্তিও ছিল না। তারপরও ভালোবাসার নামক শব্দটির জন্য বিষয়টা মেনে নিলেও
পরবর্তী বিষয়টির অঙ্ক কষা বেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। যেমন কেন সে ছেলেটি আত্মহনন করলো, অনন্যার মায়ের বডি বা কোথায়, অনেক প্রশ্নই যাচ্ছে তার মনে। তবে এটা ভুলে গেলে চলবে না, সে একজন ডাক্তার, ইনভেস্টমেন্ট করা তার দায়িত্ব না। মাথা থেকে বিষয়টা ঝাড়তে চাইলেও সে পারছিল না। গাড়ির হালকা ব্রেকে যুক্তির ঘোর কাটলো। ড্রাইভার যুক্তিকে বলে উঠলো, ম্যাডাম বাসায় চলে এসেছি। যুক্তি সকল চিন্তা বাদ দিয়ে গাড়ি থেকে নেমে বাসায় প্রবেশ করলো। বাসায় প্রবেশ করেই তার বাসার একটা কোণে নজর গেল। তার সাথে সাথেই সে চমকে উঠলো।